আদ্রিস ভাইয়া প্লিজ দরজা খুলে দিন। আমি কথা দিচ্ছি আর কখনো আপনার কথায় অবাধ্য হব না। প্লিজ, আমার ভয় করছে। এখানে অনেক অন্ধকার। আদ্রিস ভাইয়া প্লিজ। আমি আর কখনোই ওই ছেলেটার কাছে পর্যন্ত যাব না। আমার সত্যি ভয় করছে। আমায় এত বড় শাস্তি দেবেন না। আদ্রিতার কণ্ঠ ভাঙা ভাঙা। বেশ অনেকক্ষণ ধরেই সে চিৎকার করে চলেছে ওয়াশরুমের ভেতর থেকে। দরজায় বাড়ি মারতে মারতে আদ্রিতার হাতের তালু পর্যন্ত রক্তিম বর্ণ ধারণ করেছে। কিন্তু রুমে বসে থাকা আদ্রিস এর কোনো হেলদোল নেই। সে ফোন টিপসে মন দিয়ে, তবে ঠোঁটের কোণায় বক্র হাসি, যেন আদ্রিতার চিৎকার তাকে শাস্তি দিচ্ছে। আদ্রিতার আকুতি মিনতি এক অন্য রাজ্যের ভালো লাগা দিচ্ছে আদ্রিসকে। আদ্রিতা এভাবে আরও 10টা মিনিট ধরে আদ্রিসের কাছে ক্ষমা চায়, দরজা খুলে দিতে বলে, কিন্তু আদ্রিস সেটা শোনে না। এরপর আদ্রিতা চুপ হয়ে যায়। আদ্রিতাকে চুপ হতে দেখে আদ্রিস বাঁকা হাসে। ওয়াশরুমের দরজার সামনে এসে ফিসফিসিয়ে বলে, এনজয় আদ্রিতা, আমি ফিরে যাচ্ছি কলেজে। ততক্ষণে নিজের পছন্দের প্রাণীটার সঙ্গে সময় কাটা। কথাটা বলেই আদ্রিস বেরিয়ে যায়। নিজেকে রুমের দরজা বাহিরে থেকে বন্ধ করে যায়। আদ্রিতা হাঁটু জড়িয়ে নেয়, বুকের সাথে হাঁটু বেঁধে মুখ লুকিয়ে নেয়। আদ্রিস ভাইয়া প্লিজ, আদ্রিস ভাইয়া দরজা খুলে দিন না। চিৎকার করতে করতে এখন আদ্রিতার ভেতর আর কোনো শক্তি অবশিষ্ট নেই। গলা কাঁপছে তার ভয়ঙ্করভাবে। ওদিকে আদ্রিসের কোনো হেলদোলের শব্দ পাচ্ছে না আদ্রিতা। তাহলে আদ্রিস চলে গিয়েছে নিশ্চিত। আদ্রিতা আরও ভয় পেয়ে যায়। হঠাৎ পায়ের কাছে কিছু একটা স্পর্শ হতে আদ্রিতা আবারও উঠে দাঁড়ায়। তার ভয় বাড়ছে। ওয়াশরুমটা পুরাই অন্ধকার, কোথাও কিছু বোঝা যাচ্ছে না। আদ্রিতা আবারও ওয়াশরুমের দরজায় গিয়ে বাড়ি মারে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। আদ্রিসের রুম থেকে শব্দ বাইরে যায় না। কেউ কিভাবে শুনবে? আদ্রিতা অনুভব করে অন্ধকারে তার শরীরে কিছু বেয়ে উঠছে। এই ভয়ে আদ্রিতা জ্ঞান হারায়। পুরো একটা দিন কেটে গেল। দুপুর থেকে সন্ধ্যা। খান মেনশনে আদ্রিসের বাইক প্রবেশ করে। পরনে তার ডেনিম জ্যাকেট, ভেতরে সাদা টি শার্ট আর ব্লু জিন্স। বেশ উজ্জ্বল ফর্সা ছেলেটা, তবে মুখ স্মৃতি এখনও তেমন দাড়ি ওঠেনি। বাম হাতে খুব দামি একটা ঘড়ি, কাঁধে কলেজ ব্যাগ। আদ্রিস বাইকের চাবি নিয়ে ভেতরে প্রবেশ করে। মাধবী বেগম, আদ্রিসের মা মিসেস খান লিভিং রুমে ছিলেন। আদ্রিসকে একা আসতে দেখে অবাক হলেন। আদ্রিস, আদ্রিতা কোথায়? রোজ তো তুই 4টা বাজলে ওকে এগিয়ে দিয়ে যাস, আজ দিয়ে গেলি না। ভাবছি হয়তো কোনো সমস্যা আছে, আসার সময় নিয়ে আসবি, কিন্তু এখন একা আসছিস যে। মম প্লিজ, আমি কি আদ্রিতার চাকর নাকি? ও কি করলো কি না করলো সেটা কেন আমি দেখতে যাব? আর দেখো একা একাই চলে আসবে। মাধবী বেগম অবাক হয়ে তাকিয়ে রইলেন আদ্রিসের মুখের দিকে। আদ্রিস সেটা তোয়াক্কা না করে চলে যায় উপরে নিজের রুমে। মাধবী বেগম আর বেশি ভাবলেন না। এমন সময় প্রিয়া এবং মিশুও চলে আসে। আদ্রিস খান আশরাফ খান এবং মাধবী বেগমের বড় ছেলে। ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। কিছুদিন পরে টেস্টের পর ইন্টার পরীক্ষা। প্রিয়া হলো আদ্রিসের ছোট বোন। সে এবার ক্লাস 10-এ পড়ে। মিশু এবং আদ্রিতা 2 বোন। মিশু ক্লাস 9-এ পড়ে, আদ্রিতা ক্লাস 8-এ পড়ে। মিশু এবং আদ্রিতা রিতিতা বেগম এবং নেওয়াজ খান এর 2 মেয়ে। ওরা গ্রামে থাকতো। রিনিতা বেগমের মৃত্যুর পর আশরাফ খান ভাইকে 2 মেয়েকে নিয়ে গ্রামে থাকতে দেয়নি, নিয়ে এসেছে শহরে এবং নিজের সাথে বিজনেসে যোগ করিয়েছেন। আদ্রিস খান বংশের বড় সন্তান, তাই তার কথার কদর বেশি সবসময়। আদ্রিস রুমে গিয়ে ওয়াশরুমের দরজা খুলে দেখে আদ্রিতা ফ্লোরে পড়ে আছে জ্ঞান হারিয়ে। আদ্রিস আদ্রিতাকে 5 কোলে তুলে খাটে শুইয়ে দেয়। 2-4 বার আদ্রিতার গালে ট্যাপ করলে আদ্রিতার জ্ঞান ফিরে। জ্ঞান ফিরতে আদ্রিসকে সামনে দেখে আদ্রিতা ভয় পেয়ে যায়।
ভয় নেই, কিছু বলছি না। যা নিজের রুমে যা। মমের সাথে দেখা হলে বলবি রুমে ছিলি, ঘুমিয়ে গেছিলি। বুঝতে পেরেছিস? আদ্রিতা ভয়ে ভয়ে বলে। ঠিক আছে, কথার নড়চড় হলে তোকে ছাদ থেকে ফেলে দেব বেয়াদব। আদ্রিতা তখনও কিছু বলে না। আদ্রিসকে কিছু বলার মানে হলো নিজের জন্য শাস্তি প্রস্তুত করা। আদ্রিতা উঠে নিজের রুমে চলে আসে। লিভিং রুম ফাঁকা ছিল, তাই কেউ তাকে দেখেনি। নিজের রুমে এসে আদ্রিতা ভয়ে কাঁপতে থাকে, হাঁটু ভাঁজ করে বুকের সাথে লাগিয়ে নেয়। আদ্রিস সেই যখন আদ্রিতারা এই বাড়িতে এসেছে তখন থেকে আদ্রিতার উপর পুরো নিয়ন্ত্রিত করে। এমনকি প্রিয়া এবং মিশু অনেক স্কুলে থাকলেও আদ্রিতা শুধুমাত্র আদ্রিসের সাথে একই স্কুল অ্যান্ড কলেজে আছে। আদ্রিস ছোট থেকেই আদ্রিতার সম্পর্কে সকল সিদ্ধান্ত নিয়ে এসেছে। আদ্রিতার বাবাও কখনো প্রতিবাদ করেনি। আদ্রিতার গায়ে কেউ হাত উঠাক এটা আদ্রিস সইবে না কখনো, কিন্তু নিজে একসাথে শতখানেক চট থাপ্পড় মারলেও সমস্যা নাই। সবাই জানে আদ্রিস কতটা পজিটিভ আদ্রিতার জন্য। এ কারণেই মাধবী বেগম অবাক হয় যখন দেখে আদ্রিস আদ্রিতাকে নিয়ে আসেনি। আদ্রিতা বহুবার বাবাকে বলেছে, তবে বদলে বাবার কোনো রেসপন্স পায়নি। উল্টে আদ্রিসের ভয়ানক পানিশমেন্ট পেয়েছে। এখন আদ্রিতা একেবারে চুপ হয়ে গিয়েছে। আদ্রিস জানতো আদ্রিতা ঠিক কতটা ভয় পায় অন্ধকার। মায়ের মৃত্যুর পর থেকেই অন্ধকার আদ্রিতার চুরি শত্রু। তবু আজ একটা পুরো দিন আদ্রিতাকে ওয়াশরুমে আটকে রাখলো। আদ্রিতার তেমন দোষও ছিল না। আদ্রিস এমনই কখনো আদ্রিতার কথাই শোনেন না। আদ্রিতাকে কোনো কথার বলার সুযোগই দেয় না। আদ্রিতার এইসব কল্পনার মাঝে দরজায় কেউ টোকা দেয়। আদ্রিতা, আসছিস মা? মাধবী বেগমের কণ্ঠ শুনে আদ্রিতা চোখ মুছে নেয়। জি বড় মা, আসি। দরজা খোল মা, কোথায় ছিলি সারাদিন? আদ্রিতা দরজা খুলে মাধবী বেগম আদ্রিতাকে স্কুল ড্রেসে দেখে অবাক হয়। কিরে মা, তুই জামা বদলাসনি? ওই বিকালে যখন ভাইয়া বাড়িতে দিয়ে গিয়েছিল তখন তুমি ঘুমছিলে। আমার প্রচণ্ড মাথা ব্যথা করছিল, তাই ঘুমিয়ে গেছিলাম। মাধবী বেগম বেশ বুঝতে পারে আদ্রিতা মিথ্যা বলছে। আদ্রিতার কণ্ঠ কাঁপছে, তবে তিনি আর কিছু বলেন না। ফ্রেশ হয়ে খেয়ে নিবি? জি। মাধবী বেগম চলে গেলে আদ্রিতা দরজা বন্ধ করে কিছু সময় বসে থেকে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে চুল বেঁধে বাইরে চলে আসে। লিভিং রুমে প্রবেশ করে দেখে প্রিয়া এবং মিশু চলে এসেছে। ওরা কোচিং করে স্কুলের পর, তাই ফিরতে দেরি হয়। কিন্তু আদ্রিতা কোচিং করে না, সেই অনুমতি তার নেই। আদ্রিতাকে পড়ায় আদ্রিস। রোজ রাতে যতটা সময় আদ্রিস জেগে থাকে ততটা সময় আদ্রিতা না চাইতেও জেগে থাকে। এটা যেন বাধ্যতামূলক। হেই আদ্রিতা, ওখানে দাঁড়িয়ে আসো কেন? এদিকে আসো। হ্যাঁ আদ্রিতা, এদিকে আয়। প্রিয়া এবং মিশুর ডাকে দেন ফিরা আদ্রিতার। আমার খিদে পেয়েছে, আমি একটু খেয়ে আসি আপু। কেন, তুমি খাওনি? প্রিয়া, আসলে ঘুমিয়ে গেছিলাম। ও যাও। আদ্রিতা কিচেনের দিকে যেতে নিলে হঠাৎ সিঁড়ির ওপর থেকে আদ্রিসের ডাক পড়ে। আদ্রিতা, 2 প্লেট খাবার আর বই নিয়ে আমার রুমে আয় জলদি। আদ্রিতা অবাক হয়, এখন আবার কেন ডাকছে তাকে? কিন্তু ভাইয়া, আমি খাবো, আপনি একটু কষ্ট করে নিয়ে নিন। আদ্রিস ফোনে মুখ গুজেছিল। আদ্রিতার কথা শুনে মাথা তুলে তাকায়। আদ্রিস এর চোখ দুটো দেখে আদ্রিতা মাথা নামিয়ে নেয়, ধীর কণ্ঠে বলে, আনছি। এরপর আদ্রিতা কিচেনে গিয়ে খাবার বেড়ে নেয় আর আদ্রিস এর রুমে চলে যায়। প্রিয়া বা মিশুর কাছে এটা নতুন কিছু নয়, তাই তারা কিছুই বলে না। আদ্রিতা খাবার প্লেট হাতে আদ্রিস এর রুমের দরজায় নক করে, কাম ইন। আদ্রিতা ভেতরে প্রবেশ করে আদ্রিসের সামনে খাবার প্লেট দুটো রাখে। আদ্রিস মাথা তুলে তাকায়, তোর বই কোথায়? আমি কিছু খেয়ে নিই, তারপর পড়তে। আদ্রিতার পুরো কথা শেষ হবার আগেই আদ্রিস বলে, বই নিয়ে আয়। কিন্তু ভাইয়া, আই সেড বই নিয়ে আয়।
এই কথায় এরপর যতগুলো বার আমাকে দিয়ে বলাবি সেই কয়টা ব্যথাঘাত পাবি। এখন তুই বল কি করবি। এমন সময় আদ্রিতার পেট থেকে শব্দ বের হয়। আদ্রিস তা শুনে হাসে। আদ্রিতা খুবই লজ্জা পায় এবং বেরিয়ে যায়। নিচ থেকে বই খাতা নিয়ে আবার আদ্রিসের রুমে চলে যায়। প্রিয়া আর মিশু তাদের রুমে পড়ছে। ওদের জীবন কত সুন্দর। আদ্রিতার হিংসা হয়। সবার জীবন একরকম আর তার জীবনটা তেনা সেরা। আদ্রিতা পুনরায় আদ্রিসের রুমে আসতে আদ্রিস খাবার তুলে আদ্রিতার মুখের সামনে ধরে। আদ্রিতার দুটো চোখ আদ্রিসের বাড়িয়ে দেওয়া খাবারের দিকে স্থির। কী রে, আমি তোর জন্য সারা জীবন বসে থাকবো নাকি? এ মানে আমি খেয়ে নিব। কথা দিচ্ছি এই রাতে তোর কপালে খাবার জুটবে না। আদ্রিতা ভয়ে ভয়ে খাবার খেয়ে নেয়। আদ্রিস পুরোটা খাবার আদ্রিকাকে খাইয়ে এরপর নিজেও খেয়ে নেয়। এরপর আদ্রিতাকে প্লেট নিচে রেখে আসতে বলে। আদ্রিতা প্লেট নিচে রেখে ফের আদ্রিসের রুমে চলে যায়। আদ্রিস দরজার কাছেই ছিল। আদ্রিতা আসতে আদ্রিস দরজা বন্ধ করে আদ্রিতাকে দেওয়ালে পিন করে ধরে। আদ্রিতা ভয় পেয়ে যায়। সত্যি করে বল, টিফিন টাইমের আগে ওখানে তুই কি করছিলি? আদ্রিতার চোখ ছলছল হয়ে ওঠে। আমার কোনো দোষ নেই, বিশ্বাস করুন। আসলে তুই আসছিস কেন? তোর পুরো কথা স্পষ্ট শুনতে চাই আমি। আদ্রিতা পুরো আদ্রিসের মুখোমুখি বসেছিল। আদ্রিতা ভয়ে একটু পেছন দিকে সরে যেতে নিলে আদ্রিস ওর হাঁটু ধরে নিজের দিকে টান মারে। আদ্রিতা এগিয়ে যায় বেশ খানিকটা। তোর কাছে সংক্ষম এক্সপ্রেশন চেয়েছি আমি আদ্রিতা। এখন আবার ওয়াশরুমে বন্ধ করে রাখবো কিন্তু। আদ্রিতা চোখ ছলছল হয়ে ওঠে। না না না, শুরু কর। তৃতীয় ক্লাস শেষে পরের ক্লাসটি ছিল গণিত। তো গণিত স্যার ক্লাসে আসার পর আমাকে বলল, আদ্রিতা লাইব্রেরি থেকে আমার গাইডটা নিয়ে এসো। আমি তখন বলেছিলাম ওই বিল্ডিংয়ে যেতে ভাইয়া না করেছে, কিন্তু স্যার বলল ভাইয়াকে বলবা আমি পাঠিয়েছি। আমি তখন লাইব্রেরিতে যাই। গাইডটা নিয়ে যখন ফিরবো তখনই দেখি স্যার আমার পিছনে দাঁড়িয়ে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, স্যার আপনি এখানে? স্যার তখন আমার মাথায় হাত রেখেছিল। এরপরই আপনি চলে এসেছেন। আদ্রিস হাত মুঠো করে নেয় শক্ত করে। মনে মনে গালাগাল করতে থাকে, শুয়োরের বাচ্চা, পৃথিবী থেকে তোর নাম মুছে দেব। আদ্রিস এক টানে আদ্রিতাকে নিজের কোলে বসায়। আদ্রিতা মাথা নামিয়ে নেয়। আমি কিছু করিনি, বিশ্বাস করুন ভাইয়া। আদ্রিতা তুই কি কখনো বড় হবি না? তুই জানিস না কে তোকে কি ইঙ্গিত করে? আদ্রিতা মাথা তুলে তাকায়। ইঙ্গিত মানে? আদ্রিস দীর্ঘশ্বাস ফেলে আদ্রিতার হাতে হাত রাখে। শোন, আমি বাদে পৃথিবীর সব পুরুষের টাচ তোর জন্য ব্যাড টাচ, বুঝেছিস? আদ্রিতার চোখ দুটো আদ্রিসের দিকেই স্থির। আদ্রিস বিনা ব্যাগকে আদ্রিতাকে নামিয়ে দেয় কোল থেকে। পড়তে বস। আদ্রিতা মাথা নুইয়ে নেয়। এমনটা না করলে কি বা হতো? আদ্রিস ভাবতে থাকে, তোর জন্য আমাকে আর কত কি করা লাগবে আদ্রিতা। আমাকে একে একে সবার শত্রু বানিয়ে দিচ্ছিস, অথচ তুই নিজেই জানিস না নিজের জন্য কত ঝামেলা আর মুসিবত পেলে পৌঁছে বেড়াস। এতটা নিষ্পাপ কেউ কিভাবে হতে পারে? আদ্রিতাকে বেশি পড়ায়নি আদ্রিস। রাতের ডিনার টেবিলে খান, পরিবারের সবাই উপস্থিত থাকে। এটা সব সময় ঘটে। সারাদিন কর্মব্যস্ততায় থাকলেও ডিনার সবাই একই সাথেই করো। আদ্রিতা মিসেস খানের সাথে সবাইকে পরিবেশন করছিল। সবার খাবারের মাঝে হঠাৎ আদ্রিস এর কথা শুনে সবাই একটু থেমে যায়। পাপা মিস্টার সাইফুল হক আমাদের স্কুলের গণিত প্রফেসর। আশরাফ খান উত্তর দিলেন, হ্যাঁ খুব ভালো পড়ায়। আদ্রিতাদের গণিত ক্লাস নেয়। ওনাকে কাল ফায়ার করবে। আশরাফ খান ভ্রু কুঁচকে নিলেন। কেন? কারণটা সকাল হতে হতে পেয়ে যাবে। কথাটা বলেই আদ্রিস উঠে গেল খাবার টেবিল থেকে। সবাই তাকিয়ে রইল সেই দিকে। অবশ্য কারোর এতে কোনো হেলদুল নেই। আদ্রিস এত স্মার্টলি উত্তর দিয়ে চলে গেল যা দেখে আশরাফ খান অবাক।
বুঝলে মাধবী ছেলে তোমার 19 বছরের হলেও কথাবার্তা 29 বছরের মতো। আমার ছেলে বুদ্ধিমান, এটা আমার গর্বের বিষয়। হ্যাঁ, একটু বেশি বুদ্ধিমান। ডিনার শেষ করে যে যার রুমে চলে যায়। আদ্রি তার রুমে এসে বিছানা গুছিয়ে নিচ্ছিল। আরদিস এর ডাইনিং টেবিলে বলা কথাগুলো ভাবছিল। আদ্রিতা এইটা তো জানতো তাদের নর্থ ক্রাউন স্কুল অ্যান্ড কলেজের ফাউন্ডার খান কর্পোরেশন, কিন্তু আদ্রিসের কথায় এত প্রভাব পড়বে জানতো না। আদ্রিতা বালিশ বিছানায় রাখতে রাখতে কথাগুলো ভাবছিল। হঠাৎ পিছন থেকে আদ্রিসের কণ্ঠ শুনতে পেয়ে কেঁপে উঠে আদ্রিতা। তোর রাত হয়নি? আদ্রিতা ফিরে তাকায়। আরদিস তাকিয়ে আছে আদ্রিতার দিকে। মানে মানেটা সোজা, তোর রাত হয়নি? হ্যাঁ হয়েছে, ঘুমাবো তো। আদ্রিস এগিয়ে যায় আদ্রিতার দিকে। আদ্রিতা পিছনে যায় কিছুটা। কাল থেকে স্কুলে গিয়ে কোন ছেলের সাথে কথা বলা বন্ধ? আদ্রিতা আদ্রিসের দিকে তাকায়। আমি তো শুধু শ্রাবণের সাথেই কথা বলি। আমার আর কোনো বন্ধু নেই, বিশ্বাস করুন। কাল থেকে বলবি না সেটা বলেছি, এক্সপ্লেনেশন চাইনি। কিন্তু ভাইয়া, আদ্রিতার কথা শুনলো না, বেরিয়ে গেল সে রুম থেকে। আদ্রিতা তাকিয়ে রইল সেদিকে। কষ্টে বুকটা ফেটে যায়। প্রতিটা সিদ্ধান্ত কেন চাপিয়ে দিতে হবে আদ্রিতার ওপর? আদ্রিতা গিয়ে শুয়ে পড়ে কম্বল মুড়ি দিয়ে। তার মনটা ভীষণ খারাপ লাগছে। শীতের সকাল, বেশ কুয়াশা চারিপাশে। কিছুদিন পর থেকে হয়তো বেশি কুয়াশা পড়বে। সকাল সকাল আদ্রিতারও স্বভাব দ্রুত ঘুম থেকে ওঠা। আজও ব্যতিক্রম নয়। সে ঘুম থেকে উঠে বাগানে চলে এসেছে। এখানেই একটা বর্ণাটিয়া পাখি আসে আদ্রিতার সাথে দেখা করতে। বলা চলে আদ্রিতার পোষা পাখি। সে রোজ এসে আদ্রিতার থেকে ট্রিট নিয়ে যায়। আদ্রিতা দেখতে পায় আজও টিয়া পাখিটা চলে এসেছে। আদ্রিতা খুশি হয়ে যায়। পিকো, পাখিটার নাম আদ্রিতা রেখেছিল পিকো। আদ্রিতা ভেতর থেকে একটা স্ট্রবেরি এনে পিকোর সামনে দেয়। পিকো ট্রিট পেয়ে অনেক খুশি। আদ্রিতার কোলে বসে সে স্ট্রবেরিটা খেতে শুরু করেছে। আদ্রিতার চোখ দুটো নরম হয়ে আসে। পিকোকে দেখলে ওর মন ভালো হয়ে যায়। আজও ব্যতিক্রম কিছু নয়। আদ্রিস আজ একটু বেশি সকালে উঠেছে। বাবার রুমে গিয়ে একটা এনভেলপ রেখে সে বেরিয়ে আসে। বাবার রুম থেকে বেরিয়ে নিচে এসেছিল। বাগানের সাইডের দরজা খোলা দেখে আদ্রিস এগিয়ে যায় সেদিকে। আদ্রিতা বসে আছে পিকোকে কোলে নিয়ে। মেয়েটা মনের সব কথা বলে চলেছে পিকোকে। পিকো বুদ্ধিমান পাখির মতো সব শুনছে, যেন আদ্রিতার জন্য সে সব সেখানে বসে আছে। কিছুক্ষণ পর পিকো নিজের ট্রিট শেষ করে আদ্রিতার থেকে বিদায় নিয়ে উড়ে যায়। আদ্রিতাও তাকিয়ে থাকে সেদিকে। আদ্রিস দরজার সামনে দাঁড়িয়ে সবটা দেখেছে। আদ্রিতাকে দেখতে সে কখনো বোর হয়নি, তার কখনো খারাপ লাগেনি। মনে হয়েছে সে সবসময় আদ্রিতাকে দেখতে পারবে। কি করলি এটা আদ্রিতা? আমার বুকের ভেতরে এত যন্ত্রণা কিভাবে নিবড়ানো হবে? তোকে না পাওয়া পর্যন্ত শান্তির ঘুম যে আমার চোখে নেই রে। আদ্রিস কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে রুমে চলে যায়। পরশু থেকে টেস্ট পরীক্ষা, এরপর এসএসসি। আদ্রিতাদের পরীক্ষাও নিকটে। তাদের পরীক্ষা শেষ হলে আদ্রিতাদের শুরু। আদ্রিস শুধু ভাবছে সে ভার্সিটিতে যাওয়ার পর আদ্রিতার কি হবে। এই বলদটা একা কখনো বাড়ি থেকেও বার হয় না। আশরাফ খান সকালে অফিসের জন্য রেডি হয়ে আদ্রিসের দেওয়া এনভেলপ দেখতে পায়। আশরাফ খান টাই বাঁধার পর এনভেলপ খুলে দেখে কিছু ছবি এবং লিগাল কাগজ দেখে চোখ বড় বড় হয়ে যায়। ওই স্যার পাস্টে 2টা বাচ্চাকে রেপ করেছে। এছাড়াও যতগুলো মামলা আছে সব কিছুর লিগাল ডকুমেন্টস এবং কিছু ছবি। আশরাফ খান তাকিয়ে আছে সেগুলোর দিকে। আদ্রিস, তুই কবে থেকে এতটা ভয়ানক হওয়া শুরু করেছিস বাপ? আমার তো ভয় লাগছে এবার। ওদের পরীক্ষার দিনগুলো ওভাবেই কাটে। আদ্রিসের কড়া শাসনের মধ্যে আদ্রিতার পরীক্ষা শেষ হয়। আদ্রিতা বেশ ভালো রেজাল্ট করে। পরের বছরের শুরুর দিকেই আদ্রিসের পরীক্ষা থাকে।
এর ভেতরে গণিত স্যারকেও ফায়ার করিয়েছে আদ্রিস। স্যারের অবস্থা করুণ, সে অন্য কোথাও চাকরিও পাবে না এমন অবস্থা বানিয়ে ফেলেছে। আদ্রিসের পরীক্ষাও শেষ হয়ে গিয়েছে, এখন আদ্রিসও ফ্রি। তবে আদ্রিতা ক্লাস 9-এ ওঠার পর ওকে পড়ালেখা নিয়ে একটু বেশি চাপে রাখে আদ্রিস। সব বদলে গেলেও আদ্রিসের কড়া শাসন বদলায়নি একটুও। কথায় কথায় মেয়েটা চড় থাপ্পড় খেতেই থাকে। এখন আর আদ্রিতা তেমন রিয়াক্টও করে না, কারণ তার ছোট ছোট ভুল আদ্রিস এমনিতেই তাকে শাস্তি দেয়। আজ মালিহা বেগম, আদ্রিসের একমাত্র খালা, এবং মীরা খালার বোন, এবং মীরার ছোট্ট বোন ঐশী এবং জারিফ এসেছে খান বাড়িতে। মীরার বিয়ে ঠিক হয়েছে। মীরা আদ্রিসের থেকে 2 বছরের বড়। ঐশী এবং জারিফ যমজ ভাই বোন। ওরা আদ্রিতার সাথেই পড়ে। তবে জারিফকে আদ্রিসের সহ্য হয় না। ছেলেটা সময় পেলেই আদ্রিতার আদেশ পালন ঘুর ঘুর করে মৌমাছির মতো। মালিহা বেগম এসেছে বোনকে দাওয়াত দিতে। আদ্রিতা কিচেন থেকে নাস্তা এনে সবার সামনে রাখে। আরে আদ্রিতা কত বড় হয়ে গেছে মাধবী। মাধবী বেগম হাসলেন। হ্যাঁ, সারা জীবন ছোট থাকবে কি? প্রিয়া আর মিশু কোথায়? ওরা টিউশনে গেছে, ফিরে আসবে কিছুক্ষণ পর। ওরা টিউশন গেছে তো আদ্রিতা কেন বাড়িতে? আদ্রিতাকেও পাঠাতে পারিস। মাধবী বেগমের মুখের হাসিটা সরে যায়। আদ্রিতাকে আদ্রিস পড়ায়। আদ্রিতা এমনিতেই বাইরে যায় না, ওর ভালো লাগে না। আদ্রিতাই জানে এই কথাই কতটা সত্যি। তার ভালো লাগে না, তারও ইচ্ছে করে কলেজে যাবে, বন্ধু বান্ধবী হবে, কিন্তু ওই কালে সান্ধ্যা কি আর সেটা হতে দেয়? বহুদিন পর কাজিনরা একসাথে হওয়ার খান মেনশনে শুধু খিলখিল হাসির শব্দ শোনা যাচ্ছে। সবাই মিলে লুডো ক্যারাম খেলায় মেতে উঠেছে। মিশু এবং প্রিয়া ফিরেছে কিছুক্ষণ আগেই। আদ্রিতা জোর লুডোতে জারিফের সাথে দলবদ্ধ হয়ে খেলছিল। একটা দাম নিয়ে ঐশী এবং মিশুর সাথে দুজনের ফাইট হতে থাকে। এক পর্যায়ে জারিফ আদ্রিতাকে টেনে বলে, চল আদ্রিতা, এই অসৎদের সাথে খেলবো না। আদ্রিতা ভেংসি কাট, হ্যাঁ ভাইয়া খেলবো না। এমন সময় আদ্রিস বাড়িতে প্রবেশ করে। সামনে দৃশ্য দেখে মেজাজ বিগড়ে যায় তার। তবে লিভিং রুমে তখন অনেক মানুষ সিনক্রেট করে না সেখানে। আদ্রিস উপরে চলে যেতে যেতে বলে, আদ্রিতা ঠান্ডা পানি নিয়ে আয়। আদ্রিতা সোজা তাকিয়ে থাকে। মনটা খারাপ হয়ে গেল তার। ঐশী কিছুটা এমন সুযোগের অপেক্ষায় ছিল। আদ্রিতা তুমি বসো না, আমি নিয়ে যাই। আদ্রিতার মুখে হাসি ফুটে ওঠে। সত্যি যাবে? হ্যাঁ যাব। ঠিক আছে। আদ্রিতা ফের খেলায় মন দেয়। ঐশী রান্নাঘর থেকে পানি নিয়ে আদ্রিসের রুমের বাইরে গিয়ে টোকা দেয়। আদ্রিস সবে শার্ট খুলো গেঞ্জি হাতে নিয়েছে। সে জানে এটা আদ্রিতা, তাই ভেতরে আসতে বলে। আয়। ঐশী ভিতরে আদ্রিসের শার্ট লেন্স অবস্থা দেখে কান লাল হয়ে যায়। মেয়েটা ছোট হলেও সব কিছু সে ভালো বোঝে। ভাইয়া। আদ্রিতা বাদে অন্য কারোর কণ্ঠ পেয়ে আদ্রিস দ্রুত গেঞ্জি পরে ফিরে যায়। ঐশীকে দেখে বিরক্ত হয়ে যায়। তুমি কেন এসেছো? আদ্রিতা কোথায়? আদ্রিতা খেলছিল, আমাকে বলল তুমি দিয়ে এসো। ভুল করলাম কি? ভুল নয়, ভীষণ বড় ভুল করেছো। এরপর আমার রুমে এভাবে আসবে না। কেন ভাইয়া? বেরিয়ে যাও। চিৎকার করতে চাই না। আদ্রিসের ঠান্ডা কণ্ঠে শুনে ঐশী ভয় পেয়ে যায়। সে বেরিয়ে যায়। আদ্রিস হাত মুঠো করে নেয়। বেয়াদব মেয়ে, তোকে পরে দেখে নেব। সন্ধ্যার দিকে সবাই ঠিক করে সবাই মিলে বেরিয়ে সামনের গলি থেকে ফুচকা খাবে। সেখানে ফুচকা বেশ নাম করা। আদ্রিস সবাই বসে বসে ফোন টিপছিল আর ওদের প্ল্যান শুনছিল। ঐশী গিয়ে মীরার কানে ফিসফিস করে বলে, আপু তুমি তো বড়, তুমি বলো না আদ্রিস ভাইয়াকে, তাহলে ভাইয়া অবশ্যই যাবে। মীরা ঐশীর কথা শুনে আদ্রিসের দিকে একবার তাকায়। আদ্রিস এর মনোযোগ তখনও ফোনের দিকেই। মীরা গিয়ে আদ্রিসের পাশে বসে। কি করছিস? আদ্রিস মীরাকে দেখে ফোন বন্ধ করে নেয়। নাথিং স্পেশাল আপু, তোমার কি খবর? ভালোই। আমি শুধু ফাহিমের কথাই ভাবি আজকাল। কংগ্রাচুলেশন, আমাদের ভেতর প্রথম তোমারই বিয়ে হচ্ছে। হ্যাঁ, এরপর তোরটা হবে। সিরিয়াসলি আপু, ভার্সিটিতে যেতে দিবা তো?
মীরা হাসে। সত্যি রে, সময়টা কত দ্রুত চলে যায় তাই না? আদ্রিস তখন আদ্রিতার দিকে এক পলক তাকায়। মেয়েটা হাসছে মন খুলে। ওর হাসির শব্দে পরিবেশ মেতে উঠেছে। আদ্রিস হঠাৎ লক্ষ্য করলো চারিদিকের শব্দগুলো তার কানে আর আসছে না। আদ্রিতার হাসির শব্দ বাদে আদ্রিতার মায়াবী মুখ স্মৃতি হাসিটা বেশ মানায়। চোখ দুটো তার অলিখিত কবিতা। কিছুক্ষণের জন্য আদ্রিস ভাবে সত্যি সময় কত দ্রুতই চলে যায়। কিছুদিন আগেই সেই আদ্রিতাকে প্রথম কোলে নিয়েছিল। আজ আদ্রিতা কত বড় হয়ে গিয়েছে। আদ্রিসের কোনো হেলদোল না দেখে মীরা আদ্রিসের কাঁধে হাত রাখে। কি দেখছিস? আদ্রিসের ধ্যান ফিরে। সে মীরার দিকে ফিরে তাকায়। কিছু না। ভালোবাসিস বুঝি? আদ্রিস মীরার দিকে তাকিয়ে থাকে। মীরা হাসে। তাকে আমার থেকে বেশি কে বুঝে বল? আদ্রিস মীরার হাতে হাত রাখে। জানি তো, তুমি সেরা। আচ্ছা আচ্ছা, চল তাহলে আমরা যাই ফুচকা খেতে। তুমি জানো আমার এসব ভালো লাগে না। তোর ভালো লাগে না নাকি আদ্রিতার পেট খারাপ হয় সেই ভয়? কোনটা? সবই যখন জানো তখন জোর করো না কেন? হাফ একদিন খেলে কিছু হবে না। আদ্রিস মীরার সাথে পেরে ওঠে না। ফলশ্রুতিতে ওরা সবাই মিলে সামনের গলিতে ফুচকা খাওয়ার জন্য বের হয়। মেনশন থেকে বেরিয়ে সামনের গলি বেশি দূরে নয়, তাই সবাই পায়ে হেঁটেই পথটুকু পার করে। আদ্রিতা প্রিয়ার সাথে হাঁটছিল। ওদের পিছনে আদ্রিস এবং মীরা। আদ্রিস রাস্তার পাশে ফুটপাতে একটা মহিলা এবং বাচ্চাকে বসে থাকতে দেখে দাঁড়িয়ে যায়। আদ্রিতাকে দেখে প্রিয়া এবং পিছনের আদ্রিস আর মীরাও দাঁড়িয়ে যায়। কি হলো, থামলি কেন? প্রিয়া। আদ্রিতা ফিরে তাকায় আদ্রিসের দিকে। আদ্রিস বুক কুঁচকে তাকায়। আদ্রিতা মিষ্টি হেসে আদ্রিসের সামনে হাত বাড়িয়ে দেয়। কিছু টাকা দিন। আদ্রিস বুক কুঁচকে নেয়। আদ্রিতা তা দেখে বলে, দিন না। কত টাকা আপনার? আদ্রিস বিরক্ত হয়ে আদ্রিতার হাতের ওয়ালেট তুলে দেয়। আদ্রিতা সেখান থেকে কিছু খুচরা টাকা নিয়ে আদ্রিসকে ওয়ালেটটা ফিরিয়ে দেয়। এরপর সেই টাকাগুলো বাচ্চাটার হাতে দিয়ে বাচ্চাটার মাথায় আদর করে দেয়। এই দৃশ্য দেখে প্রিয়া, আদ্রিস, মীরা তিনজনই মোহিত। আদ্রিতা সত্যি অসাধারণ একটি মেয়ে। সাদা কাগজের মতো মনটা। মীরা আদ্রিসের কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলে, আজ বুঝলাম আদ্রিতাকে এত ভালোবাসার কারণটা আসলে কি। ওই মেয়েকে না ভালোবাসে পারা যায় না। আদ্রিস মীরার দিকে তাকিয়ে হাসলো। ফুচকার স্টলের ভেতরে বসার ব্যবস্থা করা আছে। সবাই সেখানেই বসে এসে। বাম পাশে একটা গ্যাং ছিল ছেলেদের। আদ্রিস অর্ডার করে ভেতরে প্রবেশ করার পর প্রথম সে দিকে খেয়াল করে। একটা ছেলে ফোন বের করে আদ্রিতা আর প্রিয়ার দিকেই ক্যামেরা অন করে রেখেছিল। আদ্রিস পাবলিক প্লেসে মেজাজ গরম করতে চায় না। সে গিয়ে আদ্রিতার পাশে বসে পড়ে। ফলো আদ্রিসের শরীরের পিছনে আদ্রিতা ঢাকা পড়ে। মীরা বলছিল তার দই ফুচকা পছন্দ, কিন্তু উপস্থিত কারোরই দই ফুচকা ভালো লাগে না। আদ্রিস অনেক সময় লক্ষ্য করে ছেলেগুলো কেমন অস্বাভাবিক আচরণ করছে। আদ্রিসের ভীষণ রাগ হাতে লাগে, কিন্তু শুধুমাত্র পাবলিক প্লেস তাই কোনো কথা বলে না। কিছুক্ষণ পর ফুচকা এলে সবাই খাবার শুরু করে, কিন্তু শুধু আদ্রিস ফোন টিপছে। আদ্রিসা তা লক্ষ্য করে প্লেটটা আদ্রিসের দিকে এগিয়ে দেয়। আদ্রিস বুক কুঁচকে তাকায়। হোয়াট, সবাই খেলে একজন না খেলে কেমন দেখায়? একটা খান। আদ্রিতা অনেক কিউট করে কথাগুলো বলে। আদ্রিস তা দেখে বিনা বাক্যে আদ্রিতার প্লেট থেকে ফুচকা উঠিয়ে নেয়। তা দেখে ঐশীও বলে, আদ্রিস ভাইয়া, আমার থেকেও নিতে পারো। আদ্রিস তার চিরচেনা গম্ভীর কণ্ঠে উত্তর দেয়, প্রয়োজন নেই। ঐশী ভেঙচি কেটে খাওয়া শেষ হবার পর ওরা দোকান থেকে বেরিয়ে যায়। মীরার সাথে দেখা করতে কোথা থেকে ফাহিম এসেছে, তাই ওরা কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে কথা বলতে থাকে। এর মধ্যে প্রিয়া টের পায় ওর ব্যাগটা ফেলে এসেছে ভেতরে। আদ্রিতা চেয়ারের ওপর ব্যাগটা ফেলে এসেছে। একটু করে নিয়ে আয়। আনসি আপু। আদ্রিতা ফের ভেতরে প্রবেশ করে। আদ্রিতাকে একা ফিরতে দেখে এবার ছেলেগুলো আমাবস্যার রাতে চাঁদের খোঁজ পেল যেন। ওদের দেখে বোঝা যায় ওরা পছন্দ বখাটে এবং বড়লোকের পোলাও বটে। আদ্রিতা চেয়ার থেকে ব্যাগটা নিয়ে যখনই পেছনে দেখতে পায় ছেলেগুলো তাকে ঘিরে ফেলেছে।
তাদের মধ্যে একজন এগিয়ে আসে আদ্রিতার সামনে দাঁড়ায়। নাম কি? আদ্রিতার হাতে ব্যাগটা শক্ত করে চেপে ধরে। রাস্তা ছাড়ুন, বাইরে ভাইয়া আছে, ডাক দেব কিন্তু। আদ্রিতার কথা শুনে ছেলেটা বিরাট হাসি দেয়। গুলে গুলে ভাইয়াকে ডাকবে, কিন্তু ওরা বোধহয় চলে গেল। যায়নি, রাস্তা ছাড়ুন মাত্রাতিরিক্ত বাঁচালো। আদ্রিতার কথা শুনে আদ্রিতার কোমর পর্যন্ত হাত নিয়ে যায়, কিন্তু স্পর্শ করার আগেই পিছন থেকে কেউ ঝড়ের ব্যাগে তার হাতটা টেনে ধরে, মুচড়ে দেয়। ছেলেটা চিৎকার করে ওঠে। আদ্রিতা কেঁপে ওঠে। আদ্রিসকে দেখে দৌড়ে আদ্রিসের পেছনে লুকায়। এগুলো কি আচরণ আদ্রিস? চিনতে পেরেছিস তাহলে? ওকে ডিস্টার্ব করেছিলি কেন? তোর কি হয় রে? যেই হোক, তোর সেটা দিয়ে কাজ নেই। ছেলেটা হাত ছাড়িয়ে পকেট থেকে ফোন বের করে আদ্রিসের সামনে ধরে। মাত্রই ছবি ক্লিক করে আদ্রিতার ছবিটা বাজেভাবে এডিট করাও হয়ে গেছে। আদ্রিসের মুখে রক্ত উঠে যায়। ছেলেটা কিছু বুঝে ওঠার আগেই ফোনটা ভেঙে অগণিত টুকরো হয়ে যায়। ছেলেটা রাগ হয়ে যখন কিছু বলতে যাবে, আদ্রিসের চোখের দিকে তাকিয়ে কিছু বলতে পারে না, বেরিয়ে যায়। কিন্তু আদ্রিসের রাগ কমেনি। ততক্ষণে সবাই ফের ভেতরে চলে এসেছে। সে পিছনে ফিরে সবাই সামনে আদ্রিতার গালে চড় বসিয়ে দেয়। আদ্রিতা ছিঁড়ে পড়ে যেতে নিলে মীরা ধরে বসে। আদ্রিস, স্টপ, এটা পাবলিক প্লেস। গাদার বাচ্চা, ওর মনে থাকে না এটা পাবলিক প্লেস? শখ কত, আরও খেতে আয় ফুচকা। আদ্রিস, স্টপ। আদ্রিতা, কী দোষ? আমরাও তো ছিলাম সবাই। ছেলেগুলো এতটা বাজে সেটা আমরা কেউই জানতাম না। আদ্রিসের শরীর রাগে কাঁপছে। সাফাই দিও না আপু, ওর কাজই এটা, ইনোসেন্স দেখিয়ে সবাইকে ঘায়েল করা। চেহারা দেখিয়ে বেটাদের বিছানায় যেতে চাস বল? আদ্রিতা আরও ভয়ে মীরাকে জড়িয়ে ধরে। আদ্রিসের প্রতিটা কথা আদ্রিতার বুকের ভেতরে তীরের মতো বিঁধছে। আদ্রিস, স্টপ, এটা পাবলিক প্লেস। আদ্রিস আর কিছু বলে না, হনহনিয়ে বেরিয়ে যায় সেখান থেকে। মীরা আদ্রিতার গাল থেকে পানি মুছিয়ে দেয়। থাকাপু, কাঁদিস না, ওর একটু রাগটা বেশি। আদ্রিতা কিছু বলছে না, শুধু হেক্সি টানছে। ওরা আর বাইরে থাকে না, ফিরে আসে বাড়িতে। ছেলে চারজনও ফুচকা স্টল থেকে বেরিয়ে বাড়িতে চলে আসে যে যার। তবে যে ছেলেটা এভি নাম করে আদ্রিতার ছবি বাজে এডিট করেছিল, ওই ছেলেটাকে মাঝের গলি থেকে কেউ তুলে নিয়ে যায়। মাঝের গলিটাও নীরব থাকে। ওখানে মূলত সবাই গাঁজা সেবন করে। খান মেনশন। গল্প জেন্টাল মনস্টার। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।